কেমন, কি কি আসলে রেকর্ড ম্যানেজমেন্টের সাথে কারা সংশ্লিষ্ট, কিভাবে রেকর্ড ম্যানেজমেন্ট হয়, কতটা স্টেজে হয়, অথরিটি কারা কারা এগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো আমরা এট দ্য বিগিনিং রেকর্ড ম্যানেজমেন্টের কনসেপ্ট যখন শুরু হয়েছে তখন ম্যানেজমেন্টের একরকম দেখেছি, তারপরে দেখেছি যে রেকর্ড ম্যানেজমেন্টটা অনেকটা অর্গানাইজড একটা ফরম্যাটে চলে এসেছে। সেটা 20th সেঞ্চুরির মাঝামাঝি এবং 20th সেঞ্চুরির শেষ থেকে 21st সেঞ্চুরি পর্যন্ত রেকর্ড ম্যানেজমেন্টের নতুন আরেকটা মডেল ডেভেলপ করেছে। সেটা হচ্ছে আসলে ডিউ টু দা অ্যাডভান্সমেন্ট অফ আইসিটি, মানে কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইসের ডেভেলপমেন্টের ফলে এখন রেকর্ড ম্যানেজমেন্টটা একটা নতুন মাত্রা যোগ হয়েছে বা নতুন একটা মডেল ডেভেলপ হয়েছে, যেটাকে আমরা বলি রেকর্ড কন্টিনাম মডেল। তো এই মডেলটাকে বলেছে যে দিস মডেল ইজ নট টাইম বাউন্ড অর স্পেস বাউন্ড, মানে হচ্ছে রেকর্ড ম্যানেজমেন্ট কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ না বা একটা নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ না। আগে আমরা যেমন বলেছিলাম যে রেকর্ড ম্যানেজমেন্টের লাইফ সাইকেল মডেলে বলেছিলাম দুটো ফেজ আছে, একটা হচ্ছে রেকর্ড ম্যানেজমেন্ট ফেজ আর একটা হচ্ছে আর্কাইভিং ফেজ, এবং দুটো ফেজ কমপ্লিটলি আলাদা, দুটো প্রতিষ্ঠান ম্যানেজ করে। রেকর্ড ম্যানেজমেন্টে রেকর্ড যে মানে রেকর্ডের যে অরিজিন বা অরিজিনেটিং যে অথরিটি বা যে অফিস, তারা ওইটাকে রেকর্ডটাকে কন্ট্রোল করে এবং একটা সার্টেন টাইম পরে রেকর্ডটা আর্কাইভসে চলে যায়। ওখানে আবার সেপারেট একটা অথরিটি রেকর্ডকে ম্যানেজ করে। কিন্তু রেকর্ড কন্টিনিউম মডেলে ওই কনসেপ্টটাকে আসলে আর এক্সিস্ট করে নাই। ওই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসে বলা হয়েছে যে রেকর্ড ম্যানেজমেন্ট কোনো টাইম বা কোনো স্পেসের মধ্যে বা কোনো সেপারেট এন্টিটির মধ্যে এটা বাউন্ড থাকবে না। এটা একটা জায়গায় কি কন্টিনিউ হবে। রেকর্ডও মানে যে জায়গায় ক্রিয়েট হবে সেখানে প্রিজার্ভ হবে, এবং যেটা আর্কাইভ হবে সেটা ওই একই প্রতিষ্ঠানে একই অথরিটি কর্তৃক বা রেকর্ড কিপার্স এন্ড আর্কাইভিস্টদের যৌথ মানে অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে রেকর্ডকে একটা তার অরিজিনেটিং যে স্পেস সেখান থেকে এটাকে ম্যানেজ করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? জি ম্যাম। তাহলে রেকর্ড কন্টিনিউম মডেল আর লাইফ সাইকেলের মডেলের মধ্যে কি আমরা কোনো পার্থক্য করতে পারছি? ম্যাম, এই ক্ষেত্রে আর্কাইভ আর রেকর্ড একসাথে থাকবে, একই প্রতিষ্ঠানে থাকবে। আর্কাইভ আর রেকর্ড এক জায়গা থেকেই ম্যানেজ হবে, একটা প্রতিষ্ঠান অরিজিনেটিং যে অথরিটি সেখানেই যেটা রেকর্ড হবে সেখানেই সেটা কি হবে, আর্কাইভ হবে। অর্থাৎ পার্মানেন্ট প্রিজার্ভেশন ওই একই প্রতিষ্ঠানই করবে, সেপারেট কোনো প্রতিষ্ঠান সেপারেট কোনো অথরিটির কাছে এটাকে সেন্ড করা হবে না। অর্থাৎ ইট উইল নট বি বাউন্ড টু এনি স্পেস অর এনি টাইম। ঠিক আছে, মানে আগে যেমন ছিল যে 25 বছর পরে রেকর্ডকে আর্কাইভে পাঠায় দেওয়া হতো, তখন সেটা আর্কাইভ হতো আলাদা একটা প্রতিষ্ঠান। এই ধরনের জটিলতার মধ্যে থাকবে না। যে কোনো সময় যে কোনো ডকুমেন্ট তুমি নতুন করে রেকর্ড হিসেবে ক্রিয়েট করতে পারবা, ওইটাকে আর্কাইভ করতে পারবা। আজকে যেটা রেকর্ড 20 বছর পরে ওইটা থেকে আবার নতুন রেকর্ড তুমি তৈরি করতে পারবা, and it is possible whenever you preserving and managing your records in electronic format. Understand? Or it is all about the management of electronic records or digital records. Understand? Hello? জি Hello? ম্যাম। তাহলে রেকর্ড কন্টিনিউম মডেল বলেছে যে ইট রিপ্রেজেন্টস স্ট্রাকচার অফ অ্যান অ্যাক্টিভ রেকর্ড কিপিং। অ্যাক্টিভ রেকর্ড কিপিং, আগে কিন্তু আমরা বলেছিলাম যে রেকর্ডের একটা ইনঅ্যাক্টিভ ফেজ আছে, কিন্তু এখানে কোনো ইনঅ্যাক্টিভ ফেজ বলছে না। So it is an active record keeping that go beyond time and space to capture and manage records for as long as they are required to satisfy business, legal, social and cultural needs. অর্থাৎ রেকর্ডের কোনো আইডেল পিরিয়ড থাকবে না, আর যে কোনো সময় যে কোনো রেকর্ড নতুন ভাবে প্রয়োজন হতে পারে এবং সেটা নতুন ভাবে ব্যবহার করা যেতে পারে, এমন একটা রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্টের কথা এই মডেলে বলা হয়েছে। ঠিক আছে?
In contrast to the well-established life cycle model, record continuum model asserts that records and archives are always in the state of being created. রেকর্ডস এবং আর্কাইভ সবসময় যে কোনো রেকর্ড যে কোনো আর্কাইভ থেকে আমরা নতুন রেকর্ড নতুন ইনফরমেশন নিতে পারবো। এমন না যে আমার রেকর্ডটা আমি আরেকজনকে দিয়ে দিলাম, আমি ওইটার অথরিটি হারাই ফেললাম, আমাকে এখন আবার তার কাছে যাইতে হবে, এরকম স্ট্যাটাস এখানে নাই, যেটা লাইফ সাইকেল মডেলে ছিল। এই জন্য বলেছে ইন কন্ট্রাস্ট টু দ্য ওয়েল এস্টাবলিশড লাইফ সাইকেল মডেল, রেকর্ড কন্টিনিউম মডেল asserts that records and archives are always in the state of being created. তো লাইফ সাইকেল মডেল আমরা দেখেছি যে দুটো ক্লিয়ার ফেজ ছিল, একটা হচ্ছে রেকর্ড কিপিং ফেজ আর একটা হচ্ছে আর্কাইভাল ফেজ। রেকর্ড কিপিং ফেজে রেকর্ডের একটা লাইফ টাইম থাকে, সে সময় রেকর্ড ক্রিয়েট হয়, ব্যবহার হয়, মেনটেন করা হয়, তারপর ডিসপোজ করা হয়। আর্কাইভাল ফেজে যায় আবার আর্কাইভ রেকর্ডের মধ্যে থেকে যেগুলো আর্কাইভ করবো সেগুলো সিলেকশন হয়, সেগুলোর আবার পৃথক ডেসক্রিপশন হয়, সেগুলোকে প্রিজার্ভ করা হয় এবং সেগুলো মানুষের চাহিদা বা গবেষকের চাহিদা অনুযায়ী সেগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেগুলো ব্যবহার হয়। এবং এই যে লাইফ সাইকেল মডেলের দুটো ফেজ, আমি বারবার বলেছি দুটো ফেজ, দুটো কমপ্লিটলি আলাদা অর্গানাইজেশন ম্যানেজ করে। রেকর্ড কিপিংটা করে হচ্ছে রেকর্ড অরিজিনেটিং যে অফিস বা অর্গানাইজেশন, আর আর্কাইভ ম্যানেজমেন্টটা করে হচ্ছে আর্কাইভের সাথে যারা রিলেটেড। তো এটা এখানে বলেছি রেকর্ড ম্যানেজমেন্ট ফেজ, এটা আসলে by the organization based on its need, followed by a handover of the records. এই রেকর্ড গুলো একটা সার্টেন টাইম পরে আর হ্যান্ড ওভার টু আর্কাইভাল অর্গানাইজেশন, যেখানে এটার আবার ডিফারেন্ট ম্যানেজমেন্ট একটা ইনিশিয়েটিভস আর টেকেন। ঠিক আছে, তো এই যে ডিফারেন্ট আসলে অথরিটি, ডিফারেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেমটা আসলে নো লঙ্গার is essential in our electronic environment. Whenever we will arrange our records in electronic format, then these two separate management procedure is not essential. এটা অনেকেই বলেছে যারা আসলে রেকর্ড ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট, তারা সবাই বলেছে যে এই দুইটা সেপারেট আসলে ফেজ রেকর্ডের দরকার নাই। ইলেকট্রনিক রেকর্ডকে যেখানে ক্রিয়েট হয় সেখানেই ফরএভার প্রিজার্ভ করা সম্ভব, বিকজ ইট ডাজন্ট অকুপাই লার্জ স্পেস। ঠিক আছে, হিউজ ডকুমেন্টস ইউ ক্যান কিপ in a small space so that you can manage all your archival records all together with your current records. Understand? Hello? জি ম্যাম, জি ম্যাম বুঝছি। ম্যাম এই ক্ষেত্রে তো ম্যাম শুধু সফট কপি বা হার্ড হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক রেকর্ডস এর কথা বলেছে। তুমি ফিজিক্যাল রেকর্ড একটা অফিসে যুগের পর যুগ যদি জমাইতে থাকো, তাহলে সেই ফিজিক্যাল রেকর্ডের বার্ডেন কিন্তু তুমি নিতে পারবে না, এটা স্পেস তুমি দিতে পারবে না। জি ম্যাম। কিন্তু ইলেকট্রনিক রেকর্ড যখন হবে তখন এই তোমার যা ফিজিক্যাল রেকর্ড। ইলেকট্রনিক রেকর্ড, হ্যাঁ বলো। কিন্তু ম্যাম ইলেকট্রনিক রেকর্ডের ক্ষেত্রে এই ঝামেলাটা তো হবে না, এটাই বোঝাই। আমি তো সেটাই বলেছি যে ইলেকট্রনিক রেকর্ড যখন আমরা যদি পসিবল হয় যে আমাদের সব রেকর্ড আমরা ইলেকট্রনিক্যালি ক্রিয়েট করব, আমাদের সব রেকর্ড আর কোনো ফিজিক্যাল রেকর্ড হবে না, আমরা সব ইলেকট্রনিক রেকর্ড নিয়ে কাজ করব, আমরা ইলেকট্রনিক্যালি আমাদের কাজকর্ম পরিচালনা করব, কোনো পেপার রেকর্ড তৈরি হবে না, সেক্ষেত্রে আমরা রেকর্ড কন্টিনিউয়াম মডেল ফলো করতে পারবো। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। এটা আসলে মোস্টলি ফর দিস মডেল ইজ মোস্টলি অর অ্যাবসলিউটলি ফর ইলেকট্রনিক রেকর্ড। আন্ডারস্ট্যান্ড? লাইফ সাইকেল মডেল ছিল বোথ মানে প্রিন্টেড অ্যান্ড ইলেকট্রনিক, বাট কন্টিনিউয়াম মডেল টোটালি ফর ইলেকট্রনিক রেকর্ড। তো এখানে আমরা যেটা আসলে বলছিলাম যে এই রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমরা একটা অরিজিনেটিং অথরিটি যারা, তারাই রেকর্ডকে ফরএভার প্রিজার্ভ করতে পারবে এবং রেকর্ড ম্যানেজমেন্টের জন্য আলাদা দুটো অফিসের দরকার নেই। এই কথাটা প্রথম ইন 1985, অর্থাৎ যখন বিভিন্ন ইলেকট্রনিক আসলে ডিভাইস বা ডিজিটাল ডিভাইসের সূচনা হয়ে গেছে অলরেডি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অলরেডি তারা বিভিন্ন ইলেকট্রনিক রেকর্ড নিয়েই কাজ করেছে, তখন জে আথারটন বলেছে যে স্প্লিট বিটুইন দ্য রেকর্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কাইভাল ফেজেস অফ দ্য লাইফ সাইকেল অফ এ রেকর্ড ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টেবল। বলেছে যে এখন আর এই আলাদা আলাদা রেকর্ডের আলাদা আলাদা দুইটা জায়গায় ম্যানেজমেন্ট করার প্রয়োজন নাই।
ঠিক আছে? Atherton at that time recommended merging the record keeping and archival phases into a single continuum to develop contextual continuity through the managed life of a circle. অর্থাৎ একটা রেকর্ডের লাইফে যতবার সে মানে তার প্রয়োজন হতে পারে, যতবার তাকে প্রিজার্ভ করা হতে পারে, বা যেখানে প্রিজার্ভ করার প্রয়োজন প্রিজার্ভ করার ক্ষেত্রে একটা আসলে ইন্টিগ্রেটেড সিস্টেম ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। তো এই যে রেকর্ড কন্টিনিউয়াম মডেল, এটা আসলে আথারটন বলেছে, কিন্তু দিস টার্ম ওয়াজ ফার্স্ট ইউজড বাই ইয়ান ম্যাকলিন। ঠিক আছে? But record continuum model was not developed by these two people. Okay, they just thought about the system, and the system was developed by an Australian academic. He was an academic from Monash University, and his name was Frank Upward. Okay, his name is, who is the inventor of record continuum model? Frank Upward. So it is said, but it was Upward's analysis of continuum thinking at the end of the 20th century, and his diagrammatic presentation of the model, which has the greatest potential for influencing its use as an approach to managing records in the electronic environment. ঠিক আছে? অর্থাৎ আপওয়ার্ড একটা মডেল দেখিয়েছে, যে মডেলে বা রেকর্ড ম্যানেজমেন্টের একটা ফেজ দেখিয়েছে, যেখানে বলা হয়েছে যে ইলেকট্রনিক রেকর্ডকে কিভাবে ম্যানেজ করতে হবে, বা একটা প্রতিষ্ঠানে বা একটা অর্গানাইজেশনে, একটা সোসাইটিতে রেকর্ড ম্যানেজমেন্টের সাথে কি কি অ্যাক্টিভিটিস ইনভলভ, সেটাকে সে একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করেছে। এবং এই ডায়াগ্রামটা সে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে তার ডায়াগ্রাম, রেকর্ডস কন্টিনিউয়াম মডেল। কিছু বোঝা যায়? না ম্যাম, কিছু না ম্যাম, কিছু বলবে না। আমি এক্সপ্লেন করি, তাহলে তোমরা বুঝবে। এই মডেলে 4টা এক্সিস আছে। ঠিক আছে? ক্রস কাটিং এক্সিস অফ দা সার্কেল, সার্কেলকে ক্রস করে মানে কাট করে দুটো এক্সিস আছে, একটা হলো ভার্টিক্যাল এক্সিস আর একটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস। এক্সিস দুটো দেখা যাচ্ছে না, কিন্তু এক্সিস বরাবর কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি ম্যাম। দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা তো এক্সিস, আমরা যারা ম্যাথ করি না, আমার কার্সর ফলো করো, আমি যদি এই বরাবর একটা লাইন টানি, এটা একটা এক্সিস, আর আমরা যদি ভার্টিক্যালি একটা লাইন টানি, এটা একটা, দুইটা ইমাজিনারি এক্সিস আর দেয়ার। ওকে? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, তো এই এক্সিস বরাবর রেকর্ড ম্যানেজমেন্টের কিছু থিম উল্লেখ করা আছে। ঠিক আছে? রেকর্ড ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়। আর এখানে 4টা সার্কেল আছে, কনসেন্ট্রিক সার্কেল। এই সার্কেল গুলো সবাই সেন্টারের দিকে ধাবমান। ঠিক আছে? তো এরকম 4টা সার্কেলের কথা বলা আছে। এই সার্কেল গুলো বলা হয়েছে রেকর্ডের ডাইমেনশন, অর্থাৎ স্টেট, রেকর্ড কোন অবস্থায় আছে। ঠিক আছে? এই 4টা সার্কেলকে 4টা রেকর্ডের স্টেটের কথা বলা হয়েছে। একটা হচ্ছে রেকর্ডের ক্রিয়েট স্টেট বা ডাইমেনশন, আরেকটা হচ্ছে রেকর্ডের ক্যাপচার স্টেট, ওকে, বা ডাইমেনশন, আরেকটা হচ্ছে রেকর্ডের অর্গানাইজ স্টেট বা অর্গানাইজ ডাইমেনশন, আর লাস্ট হচ্ছে প্লুরালাইজ। ওকে, এইটা হচ্ছে রেকর্ডের 4টা ডাইমেনশন বা 4টা বিবর্তন, বা যেটাই আমরা বলি 4টা ফেজ বা 4টা স্ট্যাটাস। আর এই রেকর্ডের এই 4টা স্ট্যাটাস মেনটেন করার জন্য যেসব অ্যাক্টিভিটি, সেগুলোকে দেখানো হয়েছে 4টা কন্টিনিউমের মাধ্যমে, যেটাকে এক্সিস বরাবর, যেটাকে বলা হচ্ছে দুটো ক্রস কাটিং এক্সিস, যেগুলো এই দোজ এক্সিস কাট থ্রু দা সার্কেল। সেই এক্সিস আমরা ভার্টিক্যাল এক্সিস দেখছি এবং হরাইজন্টাল এক্সিস দেখছি। এবং এই 4টা এক্সিসের 4টা নাম আছে। একটা হচ্ছে ট্রানজেকশনালিটি, আরেকটা হচ্ছে আইডেন্টিটি, উপরে আছে এভিডেন্সিয়ালিটি, নিচে আছে রেকর্ড কিপিং কন্টেইনার্স। ওকে, এগুলো হচ্ছে রেকর্ড কিপিং অ্যাক্টিভিটিস। রেকর্ড কন্টিনিউয়াম মডেলে বলেছে যে প্রত্যেকটা রেকর্ড যখন ক্রিয়েট হয় তখন তার সাথে কিছু রেকর্ড ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটি ইনভলভ। যখন এটাকে ক্যাপচার করতে হয় তখন তার সাথে রেকর্ড ম্যানেজমেন্টের কিছু অ্যাক্টিভিটি বা কিছু এন্টিটি ইনভলভ।
এটাকে যখন আবার অর্গানাইজ করতে হয় তখন কিছু অ্যাক্টিভিটি ইনভলভ, এবং এটাকে যখন অনেকের সাথে শেয়ার করতে হয় তখন কিছু অ্যাক্টিভিটি ইনভলভ, বা কিছু আইডেন্টিটি বা কিছু এভিডেন্সিয়ালিটি ইনভলভ। তো এই এক্সিস বরাবর যেগুলো দেখানো হয়েছে সেগুলোকে আমরা বলি রেকর্ড ম্যানেজমেন্ট থিমস, এগুলোকে রেকর্ড ম্যানেজমেন্ট কন্টিনুয়াও বলে। আর সার্কেলের মধ্যে যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে রেকর্ডের বিভিন্ন ডাইমেনশন, অর্থাৎ রেকর্ড কোন স্টেটে আছে, ঠিক আছে, বা রেকর্ডের বিবর্তন, বা রেকর্ডের যে আসলে বিভিন্ন কি বলবো ফেজ। ওকে, Yes, ma'am. understand what are the circles representing and what are the axes representing? Can anybody explain to me? ম্যাম ডাইমেনশন গুলো এক্সপ্লেন করতে পারবো। হ্যাঁ বলো। ম্যাম যখন রেকর্ড ক্রিয়েট হয় তখন তার সাথে কিছু যুক্ত হয়, কিছু এডিশনাল এন্ট্রি, তারপর হচ্ছে এটা না, ক্যাপচার রেকর্ড যখন একটা ক্রিয়েট হলো, সে আই এম টেকিং ইউর ক্লাস, সামথিং ইজ হ্যাপেনিং উইথ ইউ অ্যান্ড মি, ঠিক আছে। জি ম্যাম। এখন এই যে আমার কথাগুলো যদি কেউ রেকর্ড করে বা এটা যদি রেকর্ডিং হয়, তাহলে এটা হচ্ছে রেকর্ডের ক্রিয়েট ফেজ। ওকে, জি ম্যাম। এখানে একটা ট্রানজেকশন হচ্ছে, মানে একটা ক্লাস হচ্ছে। এই ক্লাস নেয়ার পেছনে কিছু পিপল আছে, ইউ পিপল আর পিপলস, আই এম দ্য মেন্টর, সো উই আর সাম অ্যাক্টরস। ওকে, জি ম্যাম। দেখো ক্রিয়েট ফেজের মধ্যে রেকর্ড কিপিং এর কিছু অ্যাক্টিভিটিস কিন্তু এখানে হচ্ছে। এখন এই যে একটা কাজ হচ্ছে, ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসে কিছু পার্টিসিপেন্টস আছে, এবং এই যে ক্লাস হচ্ছে তার একটা ট্রেস আছে, তাই না? জি ম্যাম। এই ট্রেসটা কি? দ্য ডকুমেন্টস বা দ্য রেকর্ডিং, যেটা আমাকে পরবর্তীতে বলবে যে হ্যাঁ দ্য ক্লাস হ্যাপেন্ড, অথবা আমি যদি তোমাদের রোল কল করি তাহলে দ্যাট অ্যাটেন্ডেন্স উইল রিপ্রেজেন্ট দ্যাট সামথিং হ্যাপেন। ওকে, জি ম্যাম। সো এটা হচ্ছে রেকর্ডের ক্রিয়েট ফেজ। ম্যাম তারপরে ক্যাপচার ফেজ, আমরা কি ক্রিয়েট করলাম সেটাকে ক্যাপচার বা সংগ্রহ করা হয় যে এভিডেন্স হ্যাঁ হ্যাঁ, হিসেবে। ক্রিয়েট হয়, যে লেকচারটা ক্রিয়েট হলো, এখন এই রেকর্ডিংটা আমি কি করব, আমার যতগুলো ক্লাসের রেকর্ডিং হবে সবগুলোর সাথে এটাকে আমি অ্যাড করব না? হ্যাঁ আমরা সংগ্রহ করে রাখবো। তখন আমি এটাকে ক্যাপচার করব, অর্থাৎ ক্লাস শেষে আমি এটাকে কি করব, যে আমি যে ক্লাসটা নিলাম আমি অ্যাটেন্ডেন্সটা গুছায় রাখলাম, আমি রেকর্ডিংটা গুছায় রাখলাম, এবং এগুলো আমি আমার যে এক্সিস্টিং যে মানে এভিডেন্সেস তার সাথে এটাকে আমি কি করলাম, অ্যাড করলাম। ম্যাম Understand? অর্গানাইজ, হ্যাঁ জি ম্যাম। পর এরপর থার্ড ফেজ অর্গানাইজ ফেজ, আমরা যা ক্রিয়েট করছি ক্যাপচার করছি ওগুলিকে আমরা অর্গানাইজ করব, সুসংগঠিত করে এগুলোকে রাখবো। কিভাবে অর্গানাইজ করবে? তোমার কি সেপারেট ফাইল আছে ম্যাম সেগুলোর ওই যে সাথে তোমার? আর্কাইভের মাধ্যমে। হ্যাঁ, এই তো তোমার একটা অর্গানাইজড সিস্টেম থাকতে হবে, যেখানে তুমি তোমার ধরো এখানে আমার সাথে তোমার ক্লাস হলো, এখন আমি এই ক্লাসগুলোকে নিয়ে ডিপার্টমেন্টে দিয়ে দিলাম, আরো টিচারের ক্লাসের সাথে এগুলোকে অ্যাড করা হলো, টোটাল আমাদের ডিপার্টমেন্টের যে রেকর্ড তার সাথে এগুলোকে কি করে দিলাম। প্রথমে হচ্ছে তোমার সাথে আমার একটা ট্রানজেকশন হলো, তারপরে আমার যে একটা সিস্টেম আছে সেখানে আমি এগুলোকে এভিডেন্স হিসেবে ক্যাপচার করলাম, ক্যাপচার করে এগুলোকে আমি কি করলাম, আমাদের যে ডিপার্টমেন্টের যে একটা সিস্টেম আছে রেকর্ড কিপিং এর, সেগুলোর সাথে আমি এটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। জি ম্যাম। অর্থাৎ এটা একটা ইউনিট, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্ট একটা ইউনিট হিসেবে যোগ হয়ে গেল। ধরো আমি আমার কাজটাকে আমার ইউনিট, তারপরে আমি আমার অর্গানাইজেশন অর্থাৎ ডিপার্টমেন্টে এটাকে কি করলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে। জি এটা ম্যাম। হলো আমি কি করলাম, অর্গানাইজ। এখন যদি প্লুরালাইজ করতে চাই, অর্থাৎ আমরা যদি চাই আমাদের ক্লাসগুলোকে আমাদের ডিপার্টমেন্টের বাইরেও, বিয়ন্ড আওয়ার ডিপার্টমেন্ট যদি আমি শেয়ার করতে চাই, তখন এটাকে আমি বাহিরে কি করে দিলাম, ওপেন করে দিলাম, ডিসেমিনেট করব অর্থাৎ আমি এটাকে ওপেন অ্যাক্সেস করে দিলাম, ঠিক আছে, আমি অ্যাক্সেস পারমিট দিয়ে দিলাম, তাহলে এটা আমার রেকর্ডটা কি হয়ে গেল, প্লুরালাইজ হয়ে গেল না? জি ম্যাম শেয়ার হয়ে গেছে সবার সাথে। সবার সাথে শেয়ার হয়ে গেল, তখন আমি এটাকে কি করে ফেললাম, মাল্টিপল অ্যাক্সেস, অনেক পিপল এটা কি করতে পারছে, দেখতে পাচ্ছে। তো এইসব ক্ষেত্রে যেসব এখন কি কন্টিনিউয়াম মডেলটা তোমাদের ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। কেউ বুঝো নাই এমন নাই, একটু আমি যখন বাইরে যাব তখন আর কিছু বুঝবো না। তাহলে এই যে সার্কেল গুলো, এই সার্কেল গুলো দেখাচ্ছে যে রেকর্ডের এক একটা পেজ, আর
যে এক্সিস গুলো অর্থাৎ এই সার্কেলকে ক্রস করে কাট করে যে লাইন, ইমাজিনারি একটা লাইন তুমি মানে একটা লাইন তুমি ইমাজিন করো হরাইজন্টালি এন্ড ভার্টিক্যালি, there are some activities, there are some entities that are relevant, that are necessary, that are known as the record keeping activities. Okay, তো ক্যাপচার ফেজে দেখা যাবে যে একটা ট্রানজেকশন হচ্ছে, একটা ট্রানজেকশনের সাথে একজন অ্যাক্টর বা মোর দ্যান ওয়ান অ্যাক্টরস আছে, এবং এই যে ট্রানজেকশনটা হয়েছে তার একটা ট্রেস আছে, ওই ট্রেসটা হচ্ছে দ্য ডকুমেন্ট ইটসেলফ। ওকে, তো এটা হলো ক্রিয়েট ফেজ। ক্রিয়েট ফেজের পরে আমরা কি করি, প্রত্যেকটা ট্রানজেকশনকে কি করি, তার প্রিভিয়াস ট্রানজেকশনের মানে ওই রিলেটেড যে অ্যাক্টিভিটি সেগুলোর সাথে অ্যাড করি। ঠিক আছে, তখন আর ওইটা একটা সিঙ্গেল ট্রানজেকশন থাকে না, সেটা হয়ে যায় কি একটা অ্যাক্টিভিটি। আন্ডারস্ট্যান্ড? জি জি ম্যাম। ম্যাম। অ্যাক্টিভিটি হয়ে যায়, এবং ওইটা এখন সিঙ্গেল পার্সনের কাজ থাকে না, ওটা একটা ইউনিটস এর কাজ হয়ে যায়। ঠিক আছে, যেমন আমি তোমাকে রেকর্ড এন্ড আর্কাইভ ম্যানেজমেন্ট একটা কোর্স পড়াচ্ছি, ওই পুরো কোর্সের একটা পার্ট হয়ে যাবে, তখন আমি এই একটা সিঙ্গেল ক্লাসকে ওই কোর্সের কি করে ফেলবো, পার্ট করে ফেলবো, এবং ওই যে অনেকগুলো রেকর্ড তখন আমার কি হয়ে যাবে, ক্লাসের এভিডেন্স হয়ে যাবে, এবং সেগুলো রেকর্ডস হিসেবে এক্সিস্ট করবে। ঠিক আছে, এবং থার্ড টায়ারে যে আমাদের ডিপার্টমেন্টাল একটা নিশ্চয়ই অর্গান মানে একটা সিস্টেম থাকবে, যেখানে আমি ক্লাসগুলোকে রেকর্ডিং গুলোকে সাবমিট করব, তোমার অ্যাটেন্ডেন্সকে সাবমিট করব। ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে, একটা অর্গানাইজেশনাল পার্ট হয়ে যাবে এবং একটা অর্গানাইজড ফরম্যাটে চলে আসবে। এখন তখন সেটার অ্যাক্টিভিটি থাকবে না, তখন ওইটা ডিপার্টমেন্টের ফাংশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ওইটা তখন আমাদের কি ধরনের এভিডেন্স হচ্ছে, কর্পোরেট অর ইন্ডিভিজুয়াল মেমোরি, আমাদের মেমোরি হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ডিপার্টমেন্ট যখন এই জিনিসটা আবার পুরো ইউনিভার্সিটিতে বা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিবে, তখন আমাদের এটা একটা পারপাস, আমাদের মানে ইনস্টিটিউশনের একটা পারপাস হয়ে যাবে, ওইটা একটা ইনস্টিটিউশনের আইডেন্টিটি হবে, এবং ওইটা একটা কালেকটিভ মেমোরি হবে, আমাদের সব কোর্সের সব লেকচার সব অ্যাটেন্ডেন্স ওখানে অ্যাড হয়ে যাবে, এবং ওইটাও একটা কি, ওইটা একটা না, মোর দেন ওয়ান আর্কাইভ। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। জিনিসগুলো এখন কি ক্লিয়ার হচ্ছে তোমাদের? জি ম্যাম। আমি একজনের কথা শুনছি, বাকিদের কি অবস্থা? ম্যাম ক্লিয়ার হয়েছে। ম্যাম বুঝি নাই। একটু কমপ্লিট হয়েছে, পুরোটা আসলে বুঝতে পারিনি। পুরাটা আমি যখন থিওরিটিক্যালি দেখাচ্ছি তখন তোমরা বুঝবে। এই যে দেখো, রেকর্ড কন্টিনিউম মডেলের ম্যাপস এখানে বলেছে যে দ্য ক্রিয়েশন অফ রেকর্ডস অ্যাজ ট্রেসেস অফ অ্যাকশনস, ইভেন্টস এন্ড পার্টিসিপেন্টস। রেকর্ডস এর ক্রিয়েশনের ফেজটা আসলে কি রকম, এটা হচ্ছে তোমার বিভিন্ন যে অ্যাকশন, ইভেন্টস এবং পার্টিসিপেন্ট যারা আছে তাদের ট্রেস। ঠিক আছে, যেমন এই যে ক্রিয়েশন ফেজে কি আছে, একটা ট্রানজেকশন মানে এটা একটা ইভেন্ট, একটা ট্রেস মানে একটা কিছু হচ্ছে। ঠিক আছে, এখানে পার্টিসিপেন্টস আছে, এবং এই ট্রেসটা কি, দা ডকুমেন্ট, এটা অ্যাক্টিভিটি ফেজে হচ্ছে। ঠিক আছে, ক্রিয়েট ফেজ রেকর্ডেড। দেন বলেছে দেয়ার ক্যাপচার ইনটু সিস্টেমস, মানে আমি এই যে ক্লাসটা হলো এটাকে তো আমি ক্যাপচার করব। ঠিক আছে, আমার যে রেকর্ডিংটা এটাকে আমি পিক করে আমার একটা ফোল্ডারের মধ্যে এটাকে রাখবো। ঠিক আছে, দেয়ার ক্যাপচার ইনটু সিস্টেমস, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এটা কি, ব্রডলি ডিফাইন টু ইনকর্পোরেট ফর্মাল এন্ড ইনফর্মাল রেকর্ড কিপিং প্রসেসেস দ্যাট ম্যানেজ দেম অ্যাজ এভিডেন্স, মেমোরি এন্ড রিলায়েবল সোর্সেস অফ ইনফরমেশন। অর্থাৎ আমি ক্লাসটা করে যদি কোনো কিছু সুন্দর করে অর্গানাইজ হইতে না রাখি, পরবর্তীতে ডিপার্টমেন্টে কে কি আমি জবাবদিহি করতে পারবো যে আমার ক্লাস হয়েছে, আমার অ্যাটেন্ডেন্স আছে, এগুলো আমি জবাবদিহি করতে পারবো না ম্যাম। না ম্যাম। তাহলে আমাকে ক্যাপচার করতে হবে, এবং যখন আমি ক্যাপচার করছি তখনকার অ্যাক্টিভিটি, রেকর্ড কিপিং অ্যাক্টিভিটি গুলো কি, যে আমি এটা একটা বিভিন্ন আমার ডেস্কটপে বিভিন্ন ইয়ে অনুযায়ী কি বলে যে তোমাদের কোর্স নাম্বার অনুযায়ী বিভিন্ন লেকচারের ফোল্ডার আছে, অ্যাটেন্ডেন্সের ফোল্ডার আছে, ওইগুলোতে আমি প্রতিদিনকার রেজাল্ট গুলোকে অ্যাড করি। ঠিক আছে, তখন ওটা কিন্তু আমার সিঙ্গেল ট্রানজেকশন থাকছে না, সেটা হচ্ছে আমার কি, অ্যাক্টিভিটি। আন্ডারস্ট্যান্ড? জি এন্ড ম্যাম। এই জি ম্যাম। এভিডেন্স হচ্ছে আমার সেই ফোল্ডার, ওইটা হচ্ছে আমার এভিডেন্স, এবং সেগুলো হচ্ছে আমার কি, রেকর্ড। ওকে, জি ম্যাম। আমার একটা ফোল্ডার হচ্ছে আমার এভিডেন্স, এবং ফোল্ডারের মধ্যে কিছু রেকর্ডস আছে যেগুলো সেখান থেকে আমি আমার অ্যাকাউন্টেবিলিটি শো করতে পারবো, আমাকে জাস্টিফাই করতে পারবো যে হ্যাঁ আমি ক্লাস নিয়েছি, ক্লাস হ্যাপেন্ড এন্ড দিস আর দ্য রেকর্ডস।
তাহলে ম্যাম এই ক্ষেত্রে ইউনিট দ্বারা কি বোঝাচ্ছে? রেকর্ড গুলো Create- একসাথে এক করা একটা ওই প্রতিষ্ঠান। যেগুলো করা নো ক্রিয়েট ফেজে হচ্ছে সিঙ্গেল ট্রানজেকশন, কিন্তু তোমাদের ক্লাসে তো আমার সিঙ্গেল ট্রানজেকশন হবে না, হবে? তোমাদের সাথে আমার যে ক্লাস, এটা কি সিঙ্গেল ট্রানজেকশন হবে? No, ma'am. 20 ক্লাসেস আমাকে নিতে হবে, তাই না? মিনিমাম মানে ম্যাক্সিমাম। হয়তো আমি যদি সময় স্বল্পতা বা আমি যদি খুব দ্রুত পড়িয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে হয়তো কিছু কম ক্লাস আমি নিব। আমি যে এট এ টাইম 2টো করে ক্লাস নিচ্ছি, তার মানে কি 10 ক্লাসেসে হয়তো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, তাই নয় কি? জি ম্যাম, ওই 10টাই হচ্ছে একটা ইউনিট। হ্যাঁ, 10টাই হচ্ছে একটা ইউনিট, আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম, বুঝছি। এটাকে এগুলো আসলে এতই কমপ্লেক্স যে এত সহজে বোঝানো মুশকিল, আবার খুব জটিল করে বোঝারও কিছু নাই। একটু যদি মনোযোগ দেয়া যায় তাহলে হয়তো কঠিন হবে না। ম্যাম, হ্যাঁ, বলো। আমি বাইরের এই 4টা জিনিস শুধু বুঝতে পারিনি, যে আইডেন্টিটি, রেকর্ড কিপিং, কন্টেন্টস, ট্রানজেকশনালিটি, এগুলোর কাজ কি? এই 4টা কি এগুলো করতেছে? হচ্ছে রেকর্ড কিপিং অ্যাক্টিভিটি। মানে রেকর্ড কিপিং কি করে, যে একটা ইনস্টিটিউটে কি কি কাজ হলো এবং প্রত্যেকটা কাজকে তারা কি করে, কাজের এগেইনস্টে একজন কি থাকে, পারফর্মার থাকে, তাই না? ম্যাম আইডেন্টি দিয়ে ম্যাম ওই আইডেন্টিটি অ্যাক্টর হচ্ছে ওই ইউনিট, পারফর্মার, কে হ্যাঁ হ্যাঁ করলো, হ্যাঁ, কোন অর্গানাইজেশন ইনস্টিটিউট করলো ওটা। ঠিক আর আছে? রেকর্ড আর কিপিং হচ্ছে রেকর্ড কোথায় রাখছে practically এগুলো। হচ্ছে আমি কেন এই আইডেন্টিটি ইয়ে করছি, কারণ এটা আমার এভিডেন্স। কে কি কাজ করছে এটা আমি এভিডেন্স রাখতে চাই। হ্যাঁ, এক লাইন বাদ দিয়ে লিখো। তো আমি কে কাজটা করলো, কি কাজ করলো, এটা আমি ফাইন্ড আউট করে এগুলোকে আমি সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করতে চাই, যাতে করে পরবর্তীতে যে কাজটা করেছে তাকেই আমি ওই কাজের লায়াবিলিটি দিতে পারি। আন্ডারস্ট্যান্ড? বা কোনো কাজে যদি আমি অ্যাকাউন্টেবল করি, তাহলে যেন আসলে রাইট পারসনকেই আমি অ্যাকাউন্টেবল করতে পারি। আন্ডারস্ট্যান্ড? তার মানে হচ্ছে যে আইডেন্টিটি অ্যাক্টিভ করবার যে 4টা আছে, ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, ইউনিট, পার্সন মানে ইন্ডিভিজুয়াল পার্সন থেকে কোন প্রতিষ্ঠান, মানে কোন ডিপার্টমেন্ট, কোন প্রতিষ্ঠান, কোন দেশ, কোন কন্টিনেন্ট। ওকে, জি ম্যাম, বুঝছি। যদি আমরা ইউএনডিপির কথা চিন্তা করি তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাকশন, তারপর ওটা ইউনিট মানে হচ্ছে এটা ইউনেস্কোর কাজ নাকি ডব্লিউএইচওর কাজ নাকি এফএওর কাজ, এইটা একটা ইউনিট। তারপরে এটা হচ্ছে একটা কি, ধরো অর্গানাইজেশনটাকে যদি আমরা এভাবে ধরি যে এটা এশিয়া মহাদেশ, তখন এটাকে একটা মানে এশিয়া মহাদেশের ওদের যে অফিস সেটাকে একটা অর্গানাইজেশন ধরলাম, এবং এটা ফাইনালি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের একটা ইউএনডিপি, একটা প্রতিষ্ঠান। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম, বুঝছি। তখন ইউএনডিপির একটা বিভিন্ন পলিসি, প্রিন্সিপাল, বিভিন্ন রুলস রেগুলেশনস আমরা অনলাইনে পাই না? হ্যাঁ। তাহলে ওইটা কি তারা প্রতিনিয়ত মানে কিভাবে হয়, কোনো একটা জায়গায় কোনো একটা অফিসে কোনো একজন পার্সন বা গ্রুপ অফ পার্সন ওটা ক্রিয়েট করেছে না? জি। ক্রিয়েট করার পরে ওটা কি তারা তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিজ এর সাথে অ্যাড করেছে না? অ্যাড করে তাদের ফোল্ডারে রেখেছে, সেখান থেকে ইউএনডিপি আবার সেটাকে কি করেছে, হ্যাঁ। অ্যাক্সেসিবল করেছে। আন্ডারস্ট্যান্ড? হ্যালো? জি ম্যাম, বুঝতে পারছি। এখন এভিডেন্সিয়ালিটি এন্ড রেকর্ড কিপিং কন্টেইনার্স, এটা আসলে সিমিলার থিং, যে একটা কাজের ট্রেস, এভিডেন্স, কর্পোরেট ইন্ডিভিজুয়াল মেমোরি এন্ড কালেকটিভ মেমোরি। এই মেমোরি গুলো আমি কিভাবে আসলে আইডেন্টিফাই করব, বিভিন্ন রেকর্ড এবং আর্কাইভ থেকে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। তাহলে যে এক্সিসের যে বিষয়গুলো, এগুলো জি হচ্ছে ম্যাম, রেকর্ড কিপিং থিমস বা রেকর্ড কিপিং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো। আর সার্কেলের মধ্যে প্রত্যেকটা সার্কেলের মধ্যে রেকর্ড কিপিং এর 4টা জিনিস আছে প্রত্যেকটা সার্কেলের মধ্যে। ওকে, প্রথমে আমরা রেকর্ড কিপিং এর একটা ফেজ, রেকর্ডের একটা ফেজ নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ক্রিয়েট ফেজ। সেখানে রেকর্ড কিপিং এর কি কি আসতেছে, মানে এগুলো সিমিলার থিং, একটু ব্রডার কনটেক্সটে আর কি এগুলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। প্রথমে খুবই ন্যারো একটা ডকুমেন্ট নিয়ে কাজ হবে, পরবর্তীতে
সিমিলার ডকুমেন্ট গুলোকে ইনক্লুড করা হবে। তার পরবর্তীতে একটা অর্গানাইজেশনে যত ডকুমেন্ট আছে সেগুলোকে অর্গানাইজ করবে, তারপরে ওই ডকুমেন্টকে যখন পাবলিকলি অ্যাক্সেসেবল করে দিবে তখন এটা ইনস্টিটিউশন হিসেবে রিপ্রেজেন্টেড হবে আউটসাইড দ্যাট অর্গানাইজেশন। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি ম্যাম, বুঝছি। কে যেন বললো যে বুঝে নাই, কে বললে বলো তো, আমি একটু বোঝানোর চেষ্টা করি, ওকে ধরে বোঝানোর চেষ্টা করি। ম্যাম আমি বলছিলাম, এখন ক্লিয়ার হচ্ছে। না না, তুমি না, একজন ছেলে, কেউ একজন বুঝতে পারেনি। যে লিওন বলছিল লিওন। লিওন, তোমার কি বুঝতে সমস্যা হচ্ছে? লিওন নাই নাকি, চলে গেছে ভয়ে? আচ্ছা, আমরা ডাইমেনশনস গুলো দিয়ে একটু একটু পড়ার চেষ্টা করি, তাহলে তোমরা ক্লিয়ার হবে। এখানে 4টা ডাইমেনশনের ভেতরেই সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করেছে, তাহলে তোমরা বুঝবে। দেখো, ক্রিয়েট ডাইমেনশন কি? ক্রিয়েট ডাইমেনশন বলতে ইট রিপ্রেজেন্টস দ্য লোকাস where all business actions take place. ঠিক আছে? In this dimension, documents exist in versions and can be moved beyond this locus. এখানে অনেক ডকুমেন্টই ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রে মানে একটা বিজনেস আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আরেকজন টিচার আরেকজনকে ক্লাস নিচ্ছে, আরেকজন টিচার আরেকজনের ক্লাস নিচ্ছে না আমরা? তো আমাদের যে ক্লাস নেওয়ার যে বিষয়টা, সেটা তো এক কেন্দ্রে সংগঠিত হচ্ছে, অনেক টিচারই ক্লাস নিচ্ছেন। ওকে? এবং এই ক্লাস নেওয়ার জন্য ক্লাস যে তারা নিচ্ছেন তার এভিডেন্সও তারা ক্রিয়েট করছেন। তোমার সাথে আমি যে ক্লাস নিয়েছি তার অনেক এভিডেন্স আছে। আমি তোমাকে ক্লাসের ইনভাইটেশন পাঠিয়েছি, জুমে আমার মিটিং এর একটা আসলে ইয়ে আছে, এভিডেন্স আছে। তাছাড়া আমি তোমাদের প্রেজেন্টেশন কি বলে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স নিব, ওইটাও একটা ডকুমেন্ট। তো একটা কাজের সাথে একাধিক ডকুমেন্ট তৈরি মানে ক্রিয়েট হতে পারে। আবার এই যে বলছে যে ক্রিয়েট ডাইমেনশন, এখানে একটা প্রতিষ্ঠানের যে কার্যক্রম, সেখানে কেন্দ্রে যত কার্যক্রম হচ্ছে, একটা হচ্ছে ক্লাস রিলেটেড কার্যক্রম, আমাদের এক্সাম রিলেটেড কার্যক্রম আছে, অ্যাডমিশন রিলেটেড কার্যক্রম আছে, সব কার্যক্রমই কিন্তু কেন্দ্রে সংগঠিত হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। এবং ইন্ডিভিজুয়াল কার্যক্রমকে আমি যদি এখন ধরে আগাতে চাই, তাহলে প্রতিটা কাজের জন্য কিছু পার্টিসিপেন্টস আছে, আছে না? জি ম্যাম। এবং প্রতিটা অবশ্যই ম্যাম, কাজে পার্টিসিপেন্টস ছাড়া তো হচ্ছে সম্ভব না। রাইট। তো প্রতিটা কাজে যে পার্টিসিপেন্টস, এই যে কাজ হচ্ছে তার তো একটা ট্রেস আছে, তার তো একটা মানে ট্রেস থাকতে হবে যে কাজটা হচ্ছে। তো এই ট্রেসটা কি? ট্রেসটা হচ্ছে দ্য রেকর্ড বা ডকুমেন্ট। ওকে? জি ম্যাম। এখন ক্রিয়েট ম্যাম ট্রেসটা ক্লিয়ার হয়নি। আরে বাবা, আমি যে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমি যদি অ্যাটেন্ডেন্স না নেই, আমার কোনো রেকর্ডিং না থাকে, আমার কোনো এভিডেন্স না থাকে, কালকে তোমরা যদি বলো ম্যাডাম ক্লাস হয় নাই, আমি প্রুভ করতে পারবো যে ক্লাস হয়েছে? না না। তাহলে তার একটা ট্রেস থাকতে হবে না? জি ম্যাম। ট্রেস বলতে এভিডেন্স বোঝাচ্ছে। ট্রেস মানে হচ্ছে এভিডেন্স। জি ম্যাম, বুঝছি। ঠিক আছে? জি। ওকে, তাহলে বলছে দিস ডাইমেনশন ইনভলভস ক্রিয়েটর, ওই যে যারা থাকে পার্টিসিপেন্টস, দ্য ট্রানজেকশন ইন হুইচ দ্য ক্রিয়েটর টেক পার্ট, একটা কাজ ক্রিয়েটর করে, অফ হুইচ এ ডকুমেন্ট ইজ এ রেজাল্ট, যেখানে একটা ডকুমেন্ট তৈরি হয়, এন্ড দ্য ডকুমেন্ট ইটসেলফ, এই ট্রেসটা হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আর ওই ডকুমেন্টটা হচ্ছে একটা রেকর্ড। ওকে? ডাইমেনশন ক্রিয়েট ফেজ ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। এখন ক্যাপচারে যে আমি কি বলেছি একটু কেয়ারফুলি শুনো। এখানে ক্যাপচারে যে আমি বলেছি, আমি যে কাজকর্মগুলো করলাম প্রতিটা ট্রানজেকশনকে আমি আমার প্রিভিয়াস ট্রানজেকশনের সাথে কি করছি, অ্যাড করছি। ঠিক আছে? আজকে যে কাজটা করলাম, কাজের শেষে আমি এটার যে এভিডেন্স গুলো সেগুলোকে আমি আমার প্রিভিয়াস ফাইলের সাথে কি করছি, অ্যাড করছি, সেগুলোকে কালেক্ট করে একটা জায়গায় রাখছি। যদি কালেক্ট করে ক্যাপচার করে না রাখি, তাহলে কিন্তু এগুলোকে পরবর্তীতে আমি আর খুঁজে পাবো না। ওকে? তো ক্যাপচার ফেজ বলতে when a document is communicated or connected through relationships with other documents, যখন একটা ডকুমেন্টকে তার প্রিভিয়াস আদার ডকুমেন্টস এর সাথে কানেক্ট করা হয় বা রিলেট করা হয় with sequence of action,
ঠিক আছে, অর্থাৎ আজকে আমার পঞ্চম ক্লাস তোমাদের সাথে, তাই না? তার মানে কি এটার একটা সিকোয়েন্স আছে না ক্লাসের? জি ম্যাম। জি ম্যাম। আগের রেকর্ড গুলোও আমার আছে, আজকের রেকর্ড গুলো আমি ওই আগের 4টা রেকর্ডের সাথে কি করব? অ্যাড করব। অ্যাড করব। তখন কি হবে? আজকের লেকচারটা ক্যাপচার হবে। ঠিক আছে, জি ম্যাম। এটা হচ্ছে ক্যাপচার ফেজের কাজ, অর্থাৎ প্রতিটা যে কাজ হলো সেই কাজকে তার ধরন অনুযায়ী প্রিভিয়াস যে রেকর্ডস গুলো আছে তার সাথে রিলেট করে মানে প্রিজার্ভ করাটাই হচ্ছে কি ক্যাপচার। ম্যাম ওকে, ক্লিয়ার হচ্ছে এটা, আচ্ছা বুঝছি। এখন এই ক্যাপচারটা আমি কেন কেন করছি দাদা? রেকর্ডস আর ইন দিস ডাইমেনশন ক্যাপচার্ড অ্যাজ এভিডেন্স অফ ট্রানজেকশনস। ওকে, আমি ট্রানজেকশনের এভিডেন্স হিসেবে এটাকে ক্যাপচার করি and can be distributed, accessed and understood by others involved in the business transactions। অর্থাৎ এটার সাথে অন্য যারা জড়িত তারা এটাতে কি করতে পারবে? যাতে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আমি, তোমরা, আমি যদি অ্যাক্সেস দিই তোমরা এটাতে কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে, যে দেখি ম্যাডামের কয়টা ক্লাস হয়েছে, কি কি লেকচার দিয়েছে, আমার অ্যাটেন্ডেন্স কি। এগুলো যদি আমি সিস্টেমেটিক্যালি আসলে অনলাইনে ইয়ে করতে পারতাম তাহলে তোমরাও কিন্তু ওখানে অ্যাক্সেস করতে পারতে। বুঝতে পেরেছো আমার কথা? জি ম্যাম। একটা ইউনিট, অর্থাৎ এখানে তুমি, আমি, তোমরা, আমি মিলে হচ্ছে আমরা একটা ইউনিট, আমরা একটা কাজ করছি, যে আমাদের ক্লাস হচ্ছে, ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে, ক্লাসে লেকচার দিচ্ছি, ক্লাসে লেকচার শিট দিচ্ছি, তোমরা পারফর্ম করছো, সবকিছু তোমাদের মিলে আমাদের একটা রেকর্ড কিপিং সিস্টেম ডেভেলপ করতাম আমরা যদি। অর্থাৎ আমার অ্যাটেন্ডেন্সে গিয়ে তুমি তোমার রোল নাম্বার যদি ক্লিক করতে তাহলে তুমি দেখতে পারতে যে তুমি কয়টা ক্লাসে প্রেজেন্ট। এখন সেটা পারছো না, বিকজ আই এম নট ম্যানেজিং দ্য রেকর্ডস ইলেকট্রনিক্যালি। আন্ডারস্ট্যান্ড? ডেপথ, ঠিক আছে। এখন ক্যাপচার কি বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। অর্থাৎ একটা সিঙ্গেল ট্রানজেকশনের পরে এটা মাল্টিপল ট্রানজেকশনের সাথে অ্যাড করে দেয়া, যে প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি গুলো হয়েছে এটা রিলেটেড, তার সাথে এটাকে অ্যাড করে রাখা। তাহলে কি হবে? এই পর্যন্ত এই রিলেটেড কি কি কাজ হয়েছে, কেমন হয়েছে, প্রোগ্রেস কি, এগুলো সব জানা যাবে। ওকে, জি ম্যাম। ওকে, দিস ইজ ক্যাপচার। এখন ক্যাপচারের পরে আরেকটু অর্গানাইজড ফরম্যাটে যদি আমি যেতে চাই, অর্থাৎ এটা তোমার আমার মধ্যে লিমিটেড না রেখে ডিপার্টমেন্টের মধ্যে আমি যদি এটাকে কি স্প্রেড করে দিতে চাই, যে হ্যাঁ আমার আজকে পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে, যে আমি ফাইল, যে আমি লিংক দিয়ে দিলাম গুগল ড্রাইভে, আপনারা ডিপার্টমেন্টে যে কোনো টিচার, চেয়ারম্যান, যে কোনো ডিন, যে কোনো কেউ চাইলে আমার আমাদের এই রেকর্ড গুলোতে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তাহলে আমার একটা অর্গানাইজেশনাল তো একটা সিস্টেম থাকতে হবে। জি আমি যে ম্যাম, আমার রেকর্ড গুলো, অর্গানাইজেশন হ্যাঁ সিস্টেম জরুরি। হ্যাঁ, কারণ হচ্ছে আমার অর্গানাইজেশনে একটা এক্সাম ফোল্ডার থাকবে, একটা ক্লাস রিলেটেড ফোল্ডার থাকবে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফোল্ডার থাকবে, বিভিন্ন ফোল্ডার থাকবে। এখন ক্লাস রিলেটেড ফোল্ডারে আমি আমার জিনিসগুলোকে অ্যাড করে দিব। সেমিস্টার ওয়াইজ, কি বলে যে কোর্স নাম্বার ওয়াইজ, সেশন ওয়াইজ আমি এগুলোকে অ্যাড করে রাখলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল সেমিস্টারের লোকজন তাদের পারফরমেন্স, তাদের অ্যাটেন্ডেন্স সবকিছু ওখান থেকে, তাদের রেজাল্ট ওখান থেকে কি করে নিবে? চেক করে নিবে। ঠিক আছে, তো বলছে ইন দিস স্ফেয়ার এ রেকর্ড জয়েন্স মাল্টিপল আদার রেকর্ডস। অর্থাৎ আমার ডিপার্টমেন্টের যতগুলো রেকর্ড আছে সবগুলোর সাথে এই রেকর্ডটাকেও আমি একটা সিস্টেমে আপলোড করে দিব। হ্যাঁ, this is the dimension of archive, the whole extent or partial of all the records of an organization culminating to form organizational or personal memory। অর্থাৎ আমি এখন একটা এন্টিটি হিসেবে একটা করেছিলাম, সেটা ছিল আমাদের, তোমাদের আর আমার মধ্যে লিমিটেড, কিন্তু সেটাকে আমি আমাদের ডিপার্টমেন্টাল করে দিলাম, বা আমি আমার ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপলোড করে দিলাম, সেটা আমার অর্গানাইজেশনাল মেমোরির পার্ট হয়ে গেল। ঠিক আছে, এবং ওইটা আমার অর্গানাইজেশনাল মেমোরি যখন হয়ে গেছে তখন ওইটাকে আমি আর ট্রানজেকশন বা অ্যাক্টিভিটি বলছি না, সেটাকে বলছি ফাংশন। এই যে দেখো, অর্গানাইজেশন পেজে যখন আমি পাঠিয়ে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ফাংশন, এবং ওইটা হয়ে যাচ্ছে আমার কর্পোরেট মেমোরি, এবং সেটা আমার কর্পোরেট মেমোরির আসলে এন্টিটি গুলো কি, আমার আর্কাইভ। ঠিক আছে, এরপরে ফাইনালি যেটা প্লুরালাইজ, the capacity of a record to exist beyond the boundaries of a single creating entity। অর্থাৎ আমি আমার অর্গানাইজেশনের
বাইরেও যদি এটাকে অ্যাক্সেসিবল করতে পারি তখন সেটা হয়ে যাবে প্লুরালাইজ, অর্থাৎ একটা সিঙ্গেল ইনস্টিটিউট না মাল্টিপল ইনস্টিটিউট আমার ডকুমেন্ট অ্যাক্সেস করার অ্যাবিলিটি যদি আমি দেই তখন রেকর্ড হয়ে যাবে কি প্লুরালাইজ। ঠিক আছে, the fourth dimension involves ensuring that records are able to be reviewed, accessed, analyzed beyond the organization for the multiple external accountability, historical, cross-organizational purposes for as long as they are required. তখন এটা অর্থাৎ একাডেমিক পারপাসে যারা কাজ করে তাদের সবার মধ্যে যখন রেকর্ড গুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি প্লুরালাইজ। এই ম্যাম, জন্যই আমাদের ডিপার্টমেন্টে যে সিলেবাসটা আছে ওইটা তো আমরা যে কোনো লোক গুগলে গিয়ে নিতে পারবে, ওইটা কি প্লুরালাইজ করা হয়েছে? এটা তো হ্যাঁ, এটা open access। প্লুরালাইজ, ওটা তো প্লুরালাইজ হয়ে গেছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি ওটা সবকিছুকে শেয়ার করে দিয়েছে ইউনিভার্সালি, এগুলা সব আমাদের ঢাকা ইউনিভার্সিটির অনেক রেকর্ডই এখন কি ইউনিভার্সালি অ্যাক্সেসিবল। একাডেমিক পারপাসে যারা কাজ করে তারা হয়তো আমাদের এই সিলেবাস নিয়ে কাজ করবে। আমি রিসেন্টলি একটা লিটারেচার দেখেছি যারা আমাদের সিলেবাস নিয়ে কাজ করেছে। বুঝতে পেরেছো? জি ম্যাম। তো এখন একটা কাজ থেকে দেখো, একটা হয়ে গেল অ্যাক্টিভিটি, আমার অ্যাক্টিভিটি, তারপরে আমার ডিপার্টমেন্টের ফাংশন, তারপরে এটা ফাংশন না, একটা উদ্দেশ্য। একাডেমিক পারপাসে যারা কাজ করে সবার কাজের জন্য এটাকে কি করা, প্রিজার্ভ করা, এটাকে অ্যাক্সেসিবল করা। ঠিক আছে, তখন এটা একটা একাডেমিক ইনস্টিটিউশনের পার্ট হয়ে যাচ্ছে। এটা বিজনেস ইনস্টিটিউট হতে পারে, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউট হতে পারে, ডিপেন্ডিং অন দেয়ার অ্যাক্টিভিটি। তখন এটা হয়ে যাচ্ছে কালেক্টিভ মেমোরি, এভিডেন্সিয়ালিটি, এবং এটা আর্কাইভস হয়ে যাচ্ছে, মানে একটা আর্কাইভ থেকে ডিফারেন্ট আর্কাইভস, এবং এটা রেকর্ড কিপিং কন্টেনার হিসেবে কাজ করছে। ওকে, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট সেটা রেকর্ড কিপিং কন্টেনার, এবং এটা আমাদের সব কাজের কি এভিডেন্সিয়ালিটি, মানে এভিডেন্স হিসেবে কাজ করছে, করবে। তো এখন ক্লিয়ার তোমাদের এই জিনিসগুলো? জি ম্যাম। জি ম্যাম। এখন আমরা এখানে ওই সার্কেলটাকে আমরা একটু একটা টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এক্সিস গুলো, এই যে এক্সিস ট্রানজাকশনালিটি, আইডেন্টিটি, এভিডেন্সিয়ালিটি, রেকর্ড কিপিং, আর এখানে 4 ডাইমেনশন। প্রথম ডাইমেনশনে যেটা ছিল একটা ট্রানজাকশন, সেখানে পার্টিসিপেন্টস, ট্রেস এন্ড দা রেকর্ড বা ডকুমেন্ট ক্রিয়েটেড। যখন আমি এটাকে ক্যাপচার করছি তখন এটা সিঙ্গেল অ্যাকশন থাকছে না, এটা বিভিন্ন একটা অ্যাক্টিভিটির পার্ট হয়ে যাচ্ছে, এটা একটা ইউনিট হিসেবে কাজ করছে, এবং আমার কাজের এভিডেন্স, এবং এই এভিডেন্স হচ্ছে আমার রেকর্ডস গুলো, যেগুলো আমি ক্যাপচার করেছি, যে রেকর্ডস হয়েছে। তারপর অর্গানাইজ, যখন এটা আমার অ্যাক্টিভিটি না, একটা অর্গানাইজেশনাল ফাংশন কি, যখন আমি একটু ওয়াইডার কনটেক্সটে যাচ্ছি, একটা টোটাল সিস্টেমের মধ্যে আমার জিনিসগুলোকে নিয়ে আসছি, তখন এটা আমার অর্গানাইজেশনাল ট্রানজেকশনালিটিকে বলছে আমার ফাংশন, আইডেন্টিটি হয়ে যাচ্ছে আমার অর্গানাইজেশন, এবং এভিডেন্সিয়ালিটি হয়ে যাচ্ছে আমার কর্পোরেট অর ইন্ডিভিজুয়াল মেমোরি, আর রেকর্ড গুলো হয়ে যাচ্ছে আমার আর্কাইভ। রেকর্ড কিপিং এ আমি যাচ্ছি কি, সেগুলো আর্কাইভ করে ফেলছি, যে আমার প্রেজেন্ট অ্যাক্টিভিটি শেষ, আমি সেগুলোকে একটা অর্গানাইজেশনাল একটা ইয়েতে স্টোরেজ সিস্টেমে আমি সেটাকে কি করেছি, সেন্ড করেছি বা আপলোড করেছি। ওকে, এরপরে প্লুরালাইজ যখন হবে তখন ট্রানজেকশনালিটিকে আমি বলছি আমার পারপাস। এবার পারপাসে আমি এটাকে দেখাচ্ছি। তারপরে আমার আইডেন্টিটি হচ্ছে আমার ইনস্টিটিউশন, একটা একাডেমিক ইনস্টিটিউশন। এভিডেন্সিয়ালিটি ওখানে ওই কালেকটিভ মেমোরি, আর এটা হয়ে যাচ্ছে আমার রেকর্ড কিপিং, যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার আর্কাইভস গুলো, হচ্ছে আমার এভিডেন্সিয়ালিটিকে বা আমার কালেকটিভ মেমোরি হিসেবে কাজ করছে। এটাকে হচ্ছে যদি আমি টেবুলার ফরম্যাটে দেখাতে চাই। ম্যাম, ওই টেবিলে যাওয়ার পর সব ক্লিয়ার হয়ে গেছে, ওখানে সহজ করে দেওয়া বলা হয়েছে। আছে। ওকে, এই জন্য টেবিল আগে দেখাইনি, আগে কঠিনটা দেখিয়েছি। এখন কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা বলো? কারো বুঝতে অসুবিধা আছে কিনা? সার্কেলটা দেখো আসলে কি বোঝাচ্ছে। ম্যাম, আপনি যে অর্গানাইজ ফেসে বললেন যে আপনার রেকর্ডের পাশাপাশি ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রেকর্ড যুক্ত করে আর্কাইভে রাখা, ওইখানে ম্যাডাম একটা এক্সাম্পল দিলে ভালো হতো। আমি তো বলেছি আমাদের ইউনিভার্সিটি, আমাদের ডিপার্টমেন্টের যে কি বলবো, যে আমাদের একটা ইয়ে থাকবে, ডেটাবেস থাকবে, সেখানে আমরা ক্লাস রিলেটেড যে আমাদের ডকুমেন্টস গুলো বা এভিডেন্স গুলো সেগুলো রাখবো। অর্থাৎ আমরা যদি চাই আমাদের যে ক্লাসের যে লেকচার গুলো সেগুলো ওখানে আপলোড করতে পারি, বা ওখানে
প্রিজার্ভ করতে পারি। ঠিক আছে, তো জি ম্যাম, সেখানে তো clear। আমার একার জিনিস আপলোডেড হবে না, সব টিচারের গুলাই আপলোড হবে। আবার আমার একটা সেশনের গুলো হবে না, একটা ধারাবাহিক ভাবে হতেই থাকবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। তো ওইটা হচ্ছে অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমাদের ডিপার্টমেন্ট বা কি করছে, আমাদের ডিপার্টমেন্টের কাজ কি। ঠিক আছে, যে ক্লাসের যে টিচারদের যে ক্লাস পারফরমেন্স, টিচারদের যে কি বলবো, যে ক্লাসের বাইরেও তাদের অ্যাক্টিভিটি আছে, তাদের রিসার্চের পারফরমেন্স, তারপর ধরো ইউনিভার্সিটিতে স্টুডেন্টের অ্যাক্টিভিটিজ এর একাডেমিক পারফরমেন্সের পাশাপাশি তাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে তারও যে এভিডেন্স গুলো আছে, অর্থাৎ তোমরা বিভিন্ন খেলায় বিভিন্ন প্রতিযোগিতায় যে প্লেস গুলো করো সেগুলোর যে ইউনিভার্সিটি যে অ্যানাউন্সমেন্ট থাকে সেগুলো আপলোড করা। সেই অ্যানাউন্সমেন্ট গুলো কি, ধরো কোনো পত্রিকায় তোমাদের ছবি আসলো, কোনো সার্কুলারে তোমাদের নাম আসলো, অ্যানুয়াল রিপোর্টে তোমাদের নাম আসলো, সেগুলোকেও আপলোড করে দিলে সেগুলোও কিন্তু আমাদের ট্রানজেকশন এবং সেগুলো আমাদের অ্যাক্টিভিটি এবং অর্গানাইজেশনাল ফাংশনে আসলে রেকর্ড কিপিং এ এগুলো অ্যাড হবে। আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম, রেকর্ড কন্টিনিউ মডেলে 4টা ডাইমেনশন তো নাও থাকতে পারে, যেমন আমার একটা রেকর্ড যেটা ক্যাপচার অবস্থায় আছে সেটাকে আমি অর্গানাইজ করে পোলারাইজ করে দিব। হ্যাঁ, আবার প্লুরালাইজ অবস্থা থেকেও একটা রেকর্ডকে তুমি আবার ভিতরে নিয়ে সেটা থেকে আবার নতুন রেকর্ড তৈরি করতে পারো। ক্যাপচার অবস্থা থেকে আমি মনে করলাম যে আমার এই রেকর্ডটা আসলে একটু মডিফিকেশন দরকার, ওটাকে আমি আবার এনে আবার একটা কাজ করলাম, করে আবার নতুন করে সেটা ক্যাপচার করলাম। এখানে বলেছে না যে রেকর্ড কিপিংটা আসলে যে কোনো অবস্থায় একটা রেকর্ড নতুন করে ক্রিয়েট হতে পারে, সেটা প্লুরালাইজ ফেজ থেকে হতে পারে, অর্গানাইজ ফেজ থেকে হতে পারে। জি ম্যাম। ঠিক আছে, এমন না যে একটা রেকর্ডের কাজ শেষ হয়ে গেছে এটা বাদ, এটা নিয়ে আর কোনো কাজ করা যাবে না। হতে পারে না যে তোমাদের অ্যাটেন্ডেন্সে আমি কোনো ভুল করেছি, তোমাদের পার্সেন্টেজ কাউন্টিং এ কোনো ভুল হয়েছে, হতে পারে না? জি ম্যাম, হতে তো পারে। সেটা তো এরকম হয়ে গেল যে ক্যাপচার হয়ে গেছে, এখন আমি অর্গানাইজ পেজেও দিয়ে দিয়েছি, কিন্তু তুমি আমাকে নোটিস করলে যে না এখানে ভুল হয়েছে, তখন আমি ওটাকে আবার কারেকশন করে আবার অর্গানাইজ পেজে যাই অ্যাড করবো না? আন্ডারস্ট্যান্ড? জি ম্যাম, বুঝতে পেরেছি। তো এই জন্যই বলেছি রেকর্ড কন্টিনাম মডেল মানে বলছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই একই জায়গায় এই যে কেন্দ্র, এখানেই রেকর্ডের মানে কি ক্রিয়েশন, নতুন পুরাতন রেকর্ডকে বেস করে নতুন রেকর্ড ক্রিয়েশন, এবং এখান থেকে রেকর্ডের প্রিজার্ভেশন, আবার প্রিজার্ভ রেকর্ডকে আবার কল করে সেটার উপর কাজ করা, এসব কিছু একটা জায়গার মধ্যেই কি একটা কেন্দ্রের মধ্যেই ঘুরপাক খাবে। এর বাইরে একটা প্রতিষ্ঠানের বাইরে রেকর্ড কখনো প্রিজার্ভেশনের জন্য যাবে না। আন্ডারস্ট্যান্ড? এই জন্য কিন্তু বলা হয়েছে যে রেকর্ড কিপিং এর জন্য এখন আর দুটো আলাদা অথরিটির দরকার নাই। রেকর্ড কিপার্স এবং আর্কাইভিস্ট যৌথভাবে রেকর্ড ম্যানেজমেন্ট পলিসি ডেভেলপ করবে এবং তারা যৌথভাবে রেকর্ড প্রিজার্ভেশনের অর্থাৎ আর্কাইভিং এর কাজ করবে। আগে যেমন রেকর্ড ম্যানেজার্স এবং আর্কাইভিস্টের কাজ ভিন্ন ভিন্ন ছিল, তারা পৃথক পৃথক প্রতিষ্ঠানে কাজ করত, তাদের সাথে কোনো আসলে সেরকম রিলেশন ছিল না, কিন্তু এখন বলেছে বর্তমানে ইলেকট্রনিক রেকর্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই রেকর্ড কিপার্স এবং আর্কাইভিস্ট তারা একসাথে কাজ করবে। প্রয়োজনে একটা প্রতিষ্ঠানে একজন রেকর্ড কিপার থাকবে, একজন আর্কাইভিস্ট থাকবে, তারা যৌথভাবে রেকর্ড কিপিং পলিসি ডেভেলপ করবে। আন্ডারস্ট্যান্ড? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? নো ম্যাম। ইউ আর অ্যাডাল্ট এনাফ, সো আমি আর স্লাইড বাই স্লাইড পড়ালাম না, এই কারণে আমি ইচ্ছাকৃতই মডেলটাকেই শো করলাম যাতে করে মডেলটা দেখে তোমরা কিছুটা উপলব্ধি করতে পারো। আর এটা আসলে একটু জটিল, বোঝাটা একটু কঠিন। তোমরা এটা পড়ার পাশাপাশি রেকর্ড কন্টিনাম মডেল বলে ইন্টারনেটে সার্চ দিলে থাউজেন্ডস অফ পেপারস আর দেয়ার। ওকে, সেখান থেকে তোমরা পড়ে নিলে আরো ভালো করবে। তো 3টা মডেল আমি পড়ালাম, তোমরা বুঝতেই পারছো যে 3টা মডেল ধারাবাহিক ভাবে ডেভেলপ হয়েছে, কখন কোনটা কোথায়। এখন আমি 3টা মডেলের যদি একটা কম্পারেটিভ স্টাডি তৈরি করতে বলি, সেটা কি সম্ভব হবে তোমাদের জন্য? জি ম্যাম, সম্ভব হবে। তাহলে
ঈদের পরের জন্য হয়তো তোমাদের 8 তারিখে করলে 9-10 তারিখে আমি তোমাদের একটা প্রেজেন্টেশন নিব, সেটা হচ্ছে কম্পারেটিভ স্টাডি অফ 3 মডেল। একটা চার্ট বানাবে সুন্দর করে, 3টা মডেলের একটা কম্পারিজন তৈরি করবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ম্যাম ঈদের পরপরই নিলে একটু সমস্যা হয়ে যাবে। তারপর তো আমি থাকবো না, জানি না, থাকতেও পারি, ঠিক নাই, আল্লাহ জানে। যদি না থাকি তখন তো তোমাদের টাফ হয়ে যাবে। এখনো তো ঈদের বাকি অনেক। ম্যাম এটা কি 3টার মানে ডিফারেন্ট দেখায় একটা চার্ট বানাতে হবে এরকম তো? কম্পারিজন বললো না। চার্টে তুমি করতে পারো, তুমি তোমার মতো করে যেভাবে খুশি সেভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। ম্যাম ঈদের আগে আপনি আর কয়টা ক্লাস নেবেন? আমি কালকে আরেকটা ক্লাস দিব। তোমাদের আসলে ইউনিভার্সিটি নিয়ম অনুযায়ী 26 তারিখ পর্যন্ত ক্লাস হওয়ার কথা, সুতরাং আমরা সেই অপরচুনিটিটা নিচ্ছি, অর্থাৎ আগামীকাল পর্যন্ত আমি ক্লাস দিব। ছুটি হয়ে গেলে আমার তো আর ক্লাস নেওয়ার সুযোগ নেই। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এ কারণে আগামীকালকে একটা ক্লাস দিয়ে আমি ছেড়ে দিব। আগামীকালকে একটা ক্লাস নিতে পারলে আমার 6টা ক্লাস হবে। ছুটির পরে হয়তো আমি আর একটা 4টা ক্লাস নিতে পারবো, সেক্ষেত্রে আমার 10টা ক্লাস হবে। টোটাল 15 ক্লাস নেওয়ার কথা, হয়তো আমি পারবো না। আর আমি চাচ্ছি আমি দেশে থাকতে তোমাদের এগুলো শেষ করে দিয়ে যাবো, বুঝছো? আচ্ছা ম্যাম আপনি চলে গেলে আমাদের খাতাটা কে দেখবে, পরীক্ষার খাতা? পরীক্ষার খাতা দেখবে হয়তো সোহানা ম্যাডাম দেখবে, বা কেউ একজন। বা মাসিয়াত ম্যাডামও দেখতে পারেন। গত বছর মাসিয়াত এই ক্লাসটা নিয়েছে তো, আর এই বছর সুস্মিতা নিচ্ছে। তো দেখা যাক, খাতা দেখা তো সমস্যা না, খাতা তো যে কোনো কেউই দেখতে পারে। আজকে কত তারিখ? ম্যাডাম প্রেজেন্টেশনটা কি ইন্ডিভিজুয়াল? অবশ্যই ইন্ডিভিজুয়াল। 25 তারিখ। ম্যাম আজকে 25 তারিখ, 25 এপ্রিল। সেক্ষেত্রে ম্যাম আমাদের কি স্লাইড বা মানে এটা কি স্লাইড আকারে প্রেজেন্ট করবো? করতে পারো, না করলেও সমস্যা নাই, তুমি তোমার মতো করে প্রেজেন্ট করবে। ম্যাম টাইম কত মিনিট দিবেন? টাইম সর্বোচ্চ 5 মিনিট। ওকে ম্যাম। তুমি যদি 1 মিনিটের মধ্যে জিস্ট আকারে সব ইনফরমেশন আমাকে দিতে পারো, দ্যাটস ফাইন। তুমি যদি 5 মিনিটেও আমাকে ম্যাক্সিমাম ইনফরমেশন না দিতে পারো, দ্যাট উড বি ডিফিকাল্ট টু গিভ ইউ গুড নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আমি রোল কল করে ছেড়ে দিই। তোমাদের এক্সাম রোল অনুযায়ী আমি কল করছি। 301 আবু আরিফিন আনসারি, 302 আবু বকর, ইয়েস ম্যাম 301 ম্যাম 302 হ্যাঁ আবু মাহাদি 303, Yes, ma'am. 304, Yes, ma'am. 305, 306, ইয়েস ম্যাম 307, Yes, ma'am. 308, 309, 309 আছো, 310, 311, 12, ইয়েস ম্যাম 12। 313, 314, Yes, ma'am. 315, ইয়েস ম্যাম 316, 317, 318, Yes, ma'am. 319, 320, 321, ইয়েস ম্যাম 322, Yes, ma'am. 323, 324, Yes, ma'am. 325, 326, 327,